আমার গল্পপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমার নাম জাকির। আমি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ছোট গ্রামের ছেলে। আমাদের এলাকাটা কৃষিপ্রধান এলাকা, তাই গ্রামের সব লোকই বলতে গেলে কৃষিজীবী। আমার বাবা ও তার ব্যতিক্রম নয়। আমার দাদুর কাছ থেকে আমার বাবা উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন মাত্র 2 বিঘা জমি। সেটাকে নিজের পরিশ্রমে আমার বাবা করেছিলেন 12 বিঘা। আমাদের গ্রামটা খুব খরাপ্রবণ এলাকায় অবস্থিত, তাই পানির সংকট খুব বেশি। গ্রামের মাঠে তাই যেসব ফসল খরাতে বাঁচতে পারে সেসব ফসলই করা হয়। আমাদের বাড়ি একটা বিশাল বড় মাঠের এক ধারে অবস্থিত। ঘরের সামনে থেকে আশেপাশে সবগুলি মাঠই আমার বাবার। সেগুলিতে কখন ও গম, কখন ও ভুট্টা, কখন ও আখ, কখন ও শাকসবজির চাষ হয়। আমার বাবা খুব পরিশ্রমী লোক, দিনরাত ক্ষেতের পিছনেই সময় ব্যয় করেন। শারীরিক দিক থেকে উনিও বেশ শক্তিশালী, লম্বা চওড়া শরীরের লোক। আমি নিজেও এখন 18 বছর বয়সে একদম 6 ফুট লম্বা তাগড়া জওয়ান হয়ে উঠেছি। গ্রামের স্কুলেই আমি এসএসসি ফাইনাল পরীক্ষা দিয়ে এখন বাড়ির কাছের একটা কলেজে নতুন ভর্তি হয়েছি। 2 দিন গিয়েছি। কলেজের লেখাপড়া বাদে বাকি সময়টা আমি মায়ের সাথেই সময় কাটাই, তবে মাঝে মাঝে আমিও বাবাকে ক্ষেতের কাজে সাহায্য করি। আমার ছোট আরেকটা বোন আছে, ওর বয়স 13, ক্লাস 7-এ পড়ে। বোনটা ও হলো মার মতো অনেক সুন্দরী, তার সামনের ও এখন বড় হইতেছে। আর সবার ছোট ভাইটার বয়স মাত্র 1 বছর। আমার মা বেশ সুন্দরী মহিলা ছিলে, একদম সাদা চমড়া মানুষ। উনিও কৃষক পরিবারের সন্তান, তাই ছোটবেলা থেকে কাজকর্ম করতে করতে আমার মায়ের শরীরটা ও বেশ শক্তপোক্ত হয়ে গড়ে উঠেছে। আমার মাও বেশ লম্বা, 5 ফিট 6 ইঞ্চি, সাইজও বেশ বড়, এখনো একদম খাড়া খাড়া সামনের। ছোট ভাইটা হবার পর থেকে আবারও ফুলে ফেপে দাঁড়িয়েছে, 42 ইঞ্চিতে, একদম শক্ত। চওড়া লম্বা শরীরের কারণে আমার মায়ের দেখতে বেশ সরু মনে হয়, যদিও সেটার সাইজ মোটেই কম না, 36 ইঞ্চি। আর পিছন তো একদম সব কিছুকে ছাড়িয়ে গেছে, 46। গ্রামের মহিলারা সারাদিন ঘরের সব কাজ ছাড়াও স্বামীকে খেতে কাজ করতে ও নানাভাবে সাহায্য করে, তাই এখন 34 বছর বয়সেও আমার মায়ের শরীর যেন একটু ওটলে নাই। মার বিয়ে হয়েছে 14 বছর বয়সে। শারীরিক কাজকর্ম করার কারণে আমাদের গ্রামের সব ছেলে মেয়েগুলির শরীরই বেশ তাগড়া, শক্তপোক্ত। মায়ের প্রতি আমার আকর্ষণ বেশি দিনের না, এই বছর 2 হবে। স্কুল ফাইনাল পাশ করার আগে এক বন্ধু এনে দিয়েছিল আমার হাতে জীবনের প্রথম ওই গল্পের বই। সেটাতে মা, ছেলে, ভাই বোন আর বাবা মেয়ের কাহিনীতে ভরপুর। যদিও মা ছেলের গল্পই বেশি ছিল, প্রায় 30টা গল্প ছিল ওই বইতে। বন্ধু যদিও ধার দিয়েছিল আমাকে বইটি পড়তে, কিন্তু বন্ধুর সাথে বেইমানি করে বইটি আমি কিনে রেখেছি ওর কাছ থেকে। সেটাই আমার জীবনের একমাত্র বই। প্রতিদিন কম করে হলে ও 2 বার ওই বইয়ের কোনো একটি গল্পের কিছু লাইন পড়লেই সেদিনের জন্য আমার যত দরকার সেটা পেয়ে যেতাম। মায়ের প্রতি নজরও আমার তখন থেকেই। বিশেষ করে আমাদের এই খরাপ্রবণ এলাকায় অত্যধিক গরমের কারণে মা কখনোই নিজেকে ঢাকতে পারত না। গরমের সময় মা পরত একদম পাতলা একটা শাড়ি, উপরে কিছু না। ফলে সামান্য নড়াচড়ায়ও মায়ের সামনের বিশাল উন্মুক্ত হয়ে যেত। সেই বইটি পড়ার পর থেকেই মায়ের একটি অংশকেও আমি ইচ্ছার চোখ ছাড়া সাধারণ চোখে দেখতে পারতাম না। আমার চোখ পড়ার পর থেকেই আমার মাও বুঝতে পারছিল যে ছেলে বড় হয়ে উঠছে, আর আমার চোখ ওনার উপরেই পড়েছে। ওদিকে আমার বাবা বয়স ও শারীরিক পরিশ্রমের কারণে দিন দিন ওই দিক থেকে দুর্বল হয়ে পড়ছিলেন। বিশেষ করে আমার ছোট ভাইটা জন্মানোর পর থেকে প্রায় রাতেই মা আর বাবার খিটমিট শুনতে পেতাম আমি। মায়ের খাবার দিতে গিয়েই বাবা ক্লান্ত হয়ে যেত। মা বলতো কোনো ডাক্তারকে দেখাতে, কিন্তু বাবা রাজি না। তাই মায়ের ইচ্ছা বাবার কাছে ভালো না পেয়ে দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এসব ব্যাপার আমি কিছু জানতে পারি বাবা মায়ের ঘরে রাতের বেলা উকি দিয়ে, কান খাড়া করে আড়াল থেকে উনাদের কথা শুনে। আর কিছু জানি মায়ের সেই রাবেয়া খালার সাথে মায়ের কথা গোপনে আড়াল থেকে শুনে শুনে। এই গ্রামে আমাদের অনেক আত্মীয় থাকলেও রাবেয়া খালা ছিল মায়ের প্রাণের বান্ধবী, ছোটবেলার সই। যেসব কথা মা আমার বাবাকেও বলতে পারত না, সেগুলি সই এর সামনে গড়গড় করে বলে দিত। ওরা দুজন এক হলেই শুধু ওইসব ছাড়া আর কোনো কথা থাকতো না ওদের মাঝে। রাবেয়া খালা ও খুব সুন্দরী ছিল, আর একটু ঢালানি টাইপের মার্কা মহিলা। মায়ের সাথে খুব বাজে বাজে কথা বলতো রাবেয়া খালা।
মা শুনে হেসে গড়িয়ে পড়ত, আর মাঝে মাঝে দু একটা উত্তর দিত। গ্রামে পেশাব পায়খানার জন্যে আমাদের বাড়িতে একটা স্যানিটারি বাচ্চাঘর ছিল, কিন্তু বাড়ির কেউ সেটাকে পেশাবের জন্যে ব্যবহার করত না, শুধু পায়খানার জন্যেই ব্যবহার করত। সেই বাচ্চাঘরেরও ছিল বসত ঘরের থেকে প্রায় 100 ফুট দূরে, কারণ গ্রামে বসত ঘরের সাথে বাচ্চাঘর বসাতো না কেউই। আর যেহেতু স্যানিটারি বাচ্চাঘরে চাকতি ব্যবহার করা হতো, তাই বেশি বেশি ব্যবহার করলে সেই চাকতি দ্রুত ভরে যাবে, এই ভয়ে শুধু পায়খানার জন্যেই সেটা ব্যবহার করা হতো। পেশাবের কাজটা পুরুষ মহিলা সবাই বাইরে ঝোপ ঝাড়েই করত, দিনে বা রাতে, যখনই হোক না কেন। তারপর ও 2-1 মাস পরে পরেই মেথর এনে অনেক টাকা দিয়ে সেই স্যানিটারি বাচ্চাঘরের চাকতিগুলি খালি করা হতো। একদিন দুপুর বেলা বাবার খাবার নিয়ে মা গেল ঘরের পাশের একটা খেতে, সেখানে বাবাকে খাইয়ে সেই খালি থালা বাসন নিয়ে ফিরে এলো মা। এরপরে গোসল করে নিজেও খেয়ে নিল। আমাদের ঘরের সাথেই ছোট একটা টিউবওয়েল বসানো ছিল, বালতিতে সেটা থেকে পানি ভরে সেই বালতির পানি গায়ে দিয়ে গোসল করতে হতো সবাইকে, ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাইকে। মাকে দেখার আমার দুইটা পছন্দের সময় ছিল, একটা হলো মা ঝোপের আড়ালে কাজ করতে বসার সময় মায়ের পিছন উঠানো অবস্থায় করতে দেখা, আর গোসলের সময় নাচিয়ে নাচিয়ে সাবান মাখিয়ে গোসল করত সেই সময়ে। মাও যেদিন থেকে বুঝতে পারল যে আমি উনার বিশেষ জায়গার প্রতি আমার দৃষ্টি দিচ্ছি, সেদিন থেকেই এই দুই সময়ে একটু বেশি সময় খরচ করতে লাগলো। আসলে মনে হয় আমাকে উনার ওই ভালো করে দেখানোর জন্যেই এমন করত। 18 বছর বয়সেই আমার তাগড়া জওয়ান পেশিবহুল পাড়ার সকল যুবতী মেয়েদের বিশেষ ইচ্ছার বস্তু। নিচে পুরুষের যেই বিশেষ থাকে সব মেয়েদের স্বপ্ন, সেটি ও বড় হতে হতে যেন একদম বড় মাস্তুলের ন্যায় হয়ে গেল। যদিও সেই বিশেষ দিয়ে আজ পর্যন্ত কোনো মেয়েকে কাজ দিতে পারলাম না, কিন্তু বৈলব্ধ গানে ও বন্ধুদের মুখে শুনে হাত দিয়ে নিজের শক্তি পরীক্ষা করে রেখেছি। বন্ধুদের মুখে শুনেছি যে নিজেকে আটকে রেখে যত বেশি সময় যেই মহিলাকে কাজ দিবে সে তত বেশি দাম নারীদের মধ্যে। নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল যে যে কোনো মেয়েকে আমি একবার কাজ দিলেই সেই মেয়ে কাবু হয়ে যাবেই যাবে। তবে সেই মেয়ের স্থানে আমি যে আমার নিজের মাকে দেখতে শুরু করেছি, সেটা তো আর বন্ধুদের বলতে পারি না। মা কিভাবে আমাকে তার দেখাতো বেশি সময় নিয়ে, সেটা আপনাদের একটু বুঝিয়ে বলি। আমাদের মা ছেলের এই কাজটার বয়সও বেশি না, আগে এমন ছিল না আমাদের মধ্যে। ধরুন মা শিশু করতে যাবে, আগে মা আমার সামনে থাকলে শিশু ধরলে কোনোদিনই আমাকে বলতো না, শুধু উঠে গিয়ে বদনা নিয়ে আড়ালে চলে যেত। এখন আমি সামনে থাকলে বা যদি একটু দূরে বা ঘরেও থাকি, তখন মা ডাক দিয়ে বলে যে, জাকির, আমি একটু শিশু করে আসছি, বাবা ঘরের দিকে খেয়াল রাখিস। যদিও এই খেয়াল রাখার কথাটা একদম নিছক, কারণ খেয়াল রাখার কিছু নেই। গ্রামে তো চোর ডাকাত নেই যে মা একটু শিশু করতে বসলেই সব লুটপাট করে নিয়ে যাবে। আমি ভেবে নিয়েছি যে এটা মা আমাকে জানানোর জন্যেই করে, যেন আমি উকি দিতে পারি। তাই মা বলার সাথে সাথে আমি যেই কাজেই থাকি না কেন, উঠে মায়ের পিছু নেই, আর একটু দূরে দাঁড়িয়ে মার কাজ করা দেখি। তাছাড়া আগে তো মা একটু বেশি ঝোপ ঝাড়ের দিকে গিয়ে কোনো কিছু বা কোনো গাছের আড়ালে গিয়ে করত, কিন্তু এখন বাবা বাড়ি না থাকলে উনি আমার চোখের দৃষ্টির সীমানার মাঝে বসেই আমার দিকে পিছন রেখে কাজ শুরু করেন। মার কাজ করতে বসার সময়েও পরিবর্তন হয়েছে এখন। আগে মা নিচু হয়ে সামান্য উঠিয়েই বসে যেত, এখন মা দাঁড়ানো অবস্থাতেই আগে উপরে উঠান, তারপর ধীরে ধীরে ঝুঁকিয়ে নিচু হয়ে মাটিতে বসেন কাজের ভঙ্গিতে। আর অনেকটা সময় নিয়ে কাজ করেন, এই ধরেন 4-5 মিনিট। কিন্তু গ্রামের কোনো মেয়েরই কাজ করতে 1-2 মিনিটের বেশি সময় লাগার কথা না। মা তো জানে যে আমি দেখছি, তাই সময় নিয়ে আমাকে দেখতে দেন, উনার সুবিশাল। এমন সুন্দর যখন সম্পূর্ণ হয়ে একটু একটু করে নিচের দিকে নামতে শুরু করে, তখন পিছন থেকে দেখতে যে কি ভালো লাগে, সেটা যারা এমন অবস্থায় কোনো গ্রামের নারীকে কাজ করতে দেখেছেন তারাই বলতে পারবেন। আবার কাজ শেষ করেও মা কিছু সময় বসে থাকেন, তারপর পানি খরচ করেন। তারপর আবার ও ধীরে ধীরে উঠে দাঁড়ান, কিন্তু তখনই নামিয়ে ফেলেন। সম্পূর্ণ দাঁড়িয়ে উনি ঘুরে দাঁড়ান বিপরীত দিকে, যেদিকে আমি আছি, তারপর আমার দিকে ফিরে যেন জানেন না বা বুঝতে পারেন না, এমন ভাব করে ধীরে ধীরে নামান। আমি যেন মার সুমনের দেখতে পাই না, পিছনের দিকে দেখছি, এমনভাবে অন্যদিকে তাকিয়ে কথা বলতে থাকি মার সাথে অন্য কোনো বিষয়ে। এই তো গেল মার শিশু করা নিয়ে আমাদের মা ছেলের লুকোচুরি। এইবার আসি গোসল করার সময় আমার মা আমার সাথে কি কি করেন। শিশু কাজ করার মতোই এখন মা সব সময় গোসল করতে আমাকে জানিয়েই যান, দিনই দুপুর বেলা খেতেই পড়ে থাকেন। আমি কাছে এসে বসার পরে মা আঁচলা তুলে ফেলেন। আমার মা দেখতে সাদা, বরং বেশ ফর্সাই ছিল, যদিও মার সামনের 2 বেশ ফর্সা এখনো। আমি তা দেখতেম, মা তা জানে, আমাকে কিছু বলতো না।
তখন মার ওই হালকা জঙ্গল ও কিছু বেরিয়ে যায় ওই কাটা জায়গার ফাঁক দিয়ে। এরপরে মা পা হাঁটু উরুতে সাবান মাখান একদম ওই কাছাকাছি পর্যন্ত, একদম কাছে গুটানো। এমন অবস্থায় উনি মাঝে মাঝে আমাকে ডাক দেন, জাকির বাপ, আমার পিঠটা একটু ডলে দিয়ে যা বাপ। আমি উঠে খুশি মনে উনার কাছে গিয়ে উনার পিঠে সাবান মাখাতে থাকি। তখনও আমাদের মাঝে সাধারণ কথাবার্তা হয়। এরপরে আমি সাবান মাখিয়ে সরে চলে এলে উনি গায়ে পানি ঢালতে শুরু করেন। মাঝে মাঝে তো একটু বেশিই করে ফেলেন। ওই সব সময় আমার ছোট বোন স্কুলে থাকে, ও স্কুল থেকে ফিরে বিকালের দিকে। শুধু যে আমি মাকে দেখি তা না, মাও আমার দিকে তাকানোর সুযোগ পেলেই তাকিয়ে দেখেন। বাড়িতে তো আমি লুঙ্গি পরেই থাকি সব সময়। গ্রামের ছেলেরা তো লুঙ্গি পরেই থাকে, তাই মায়ের এসব দেখে আমার ভেতর দিয়ে তাবু হয়ে যায় কিনা সেটাও মা লক্ষ্য করেন। আর ভোরবেলা সব সময় আমার একদম ঠাঠিয়ে থাকে, সেই সময় ঘুমের মাঝে আমার তাবু হয়ে থাকে। মা এই ভোরবেলাতেই আমাকে ডাকতে এসে আমার পাশে বসে আমার গায়ে হাত দিয়ে আমাকে উঠার জন্য ডাকেন। আমি চোখ মেলে দেখি মা পাশে বসে আছে আর আমার তাবু হয়ে আছে। মা চোরা চোখে মাঝে মাঝে ওদিকে তাকাচ্ছেন। আমি মাকে বলি, তুমি যাও মা, আমি উঠছি। এই বলে নিজের উপর দিয়ে একটু নাড়িয়ে নেই। মা যখন রান্না করতে বসে তখনও আমি সুযোগ পেলে উনার কাছে এসে বসে থাকি। গরম কাঠের আগুনে মা চকচক করে উঠে, ঘামে ভিজে যায় মা। নড়াচড়ার ফলে মাঝে মাঝে ওগুলির বেশ কিছুটা বাইরে বেরিয়ে আসে। মার সাইজ ছিল 38, পড়তো একদম টাইট। মা আমাকে বলে, এই গরমে তুই চুলার কাছে এসে কেন বসলি বাপ, তুই ঘরে চলে যা। আমি বলি, মা তুমি এমন গরমে আমাদের জন্য রান্না করছো, আমি তো কিছু করছি না, তাই তোমার পাশে বসে আমি ও তোমার কষ্টের ভাগ নিচ্ছি। আমার মুখের কথা শুনে মায়ের মনটা খুশিতে নেচে উঠে। উনি তখন একটু সোনালির স্বরে করে আমাকে বলেন, বাপ রে, মায়া মানুষের তো চুলার কাছে কাজ করতেই হবে। এখন গরমের কারণে আমার যেমন গরম হচ্ছে, তোরও গরম হয়ে যাবে দেখিস। হোক মা, অসুবিধা নেই। তুই তো বেটা মানুষ, গরম হলে পানিতে লাফ দিয়ে ঠান্ডা হয়ে নিবি, আমি কি করুম বল বাপ। দেখ কেমন ঘামিয়ে গেছি, দেখ। এই বলে মা সামনের সরিয়ে যে ঘামে ভিজে সপস করছে সেটা দেখায়। তুমি রান্না শেষ করে গোসল করে নিও, এখন বেশি গরম লাগলে তুমি সামনের খুলে ফেলো না। আমি কথাটা বলতে মা আমার দিকে তাকিয়ে আছে, আবার অন্য দিকে কথা ঘুরিয়ে। তোর বাপ আবার কখন বাড়ি চলে আসে ঠিক নেই, না হলে আমিও শাড়ি পরা বাদ দিতাম এই গরমে। এই বলে মা নিজের একদম কাছে গুটিয়ে রাখেন, পুরো না তুলে। অবশ্য তাতেই আমার উদ্দেশ্য হাসিল হয়ে যায়। মায়ের সামনের দুই আমার চোখের সামনে তিরিংবিরিং করে নাচতে থাকে। আমি মাকে দেখতেছি এত যে সুন্দর লাগতেছে বলার কথা নয়। আমি একটা গামছা নিয়ে এগিয়ে যাই মায়ের দিকে, বলি, দাও তোমার ঘামটা একটু মুছে দেই। এই বলে গামছা দিয়ে মার ঘাম মুছতে তৎপর হয়ে যাই। মা খুশি হয়ে বলেন, তুই মায়ের কত যত্ন করিস বাপ। আসলে তো আমি গামছার আড়ালে মার আচ্ছা করে দলাই মলাই করে নেই। মাও যে বুঝে না আমার অভিসন্ধি এমন না, আমার মনে হয় মা ও বুঝে। আর আছে মার পান করানোর ব্যাপার। আমার ছোট ভাইকে মা যখন পান করায় তখন বাবা না থাকলে মা আমার সামনে একদম পুরো সরিয়ে আলগা করে ছোট ভাইটাকে পান খাওয়ায়। আমি তাকিয়ে দেখি মাঝে মাঝে ছোট ভাইটা মার কামড় দেয়, তখন মা ওকে বকা দেয় আমাকে শুনিয়ে, এই বেটা, মাকে কামড় দিস কেন, বেয়াদব ছেলে। জাকির তো কোনোদিন কামড় দিত না, তুই ওর ছোট হয়ে কামড় দিস। আমি কোনোদিন তোমাকে কামড় দেই না মা। না রে, তুই খুব লক্ষ্মী ছেলে ছিলি, কোনোদিন মাকে কষ্ট দিস নাই, একদম ছোট থেকে। কিন্তু মা, ও তো এখন বড় হয়ে গিয়েছে, ওকে তুমি এখনো খাওয়াও কেন? কেন তোকে ও আমি 3 বছর দুধ খাইয়েছি, তুই কি ওকে দেখে হিংসে করিস নাকি? এই আমি ছোটনকে খাওয়ানোর সময় তুই একদম চোখ দিবি না, ওর পেট খারাপ হয়ে যাবে। এখন আমার এখানে থু দিয়ে দে। এই বলে আমাকে চোখ রাঙ্গানি দিত মা, আর আমি ছোট ভাইয়ের পেট খারাপ করে দিচ্ছি এই অজুহাতে আমাকে দিয়ে মার ওখানে থুথু দেয়াত। এভাবেই আমাদের মা ছেলের লুকিয়ে দেখাদেখি পর্ব চলছে আজ বেশ কয়েক মাস যাবত। একদিন মা এর সই রাবেয়া খালা আসলো আমাদের বাড়ি দুপুরবেলা। আমি নিজের বিছানায় শুয়েছিলাম, যখন বাইরে খিলখিল হাসির শব্দ শুনতে পেলাম। আমি উঠে উকি দিয়ে দেখলাম যে মা আর উনার সই দুজনে বাড়ির উঠানে একটু ছায়ার মাঝে বসে হাসাহাসি করছে। আমি রান্নাঘরের আড়ালে গিয়ে ওদের কথা শুনতে লাগলাম। কি কস তুই সই? সোহরাব ভাই তোরে দেয় না 1 সপ্তাহ? এতদিন কিছু না নিয়ে তুই আছিস কিভাবে, তোর যা খাই। রাবেয়া খালা হাসতে হাসতে মশকরা করে বলছিলেন, হুম আর কি বলবো তোরে সই। রাতের বেলায় খেয়ে নাক ডেকে ঘুমিয়ে পড়ে, আমি কি করব বল? ঘুমের মানুষের উঠিয়ে কি করা যায়? কিন্তু সোহরাব ভাই তো দেখতে খুব হাট্টা কাট্টা, তোকে জওয়ান কালে কি দেওয়াটাই না দিত।
এক রাতে তোকে 3-4 বার দিত। ওরে ভাই, সেই দিন কি আর আছে আমার? এখন 10 দিন পরে একদিন দেয় আর 2 মিনিট পরে নেমে যায় আর ঘুমাইতে থাকে। হুম। তোর তো সই খুব কষ্ট। তোর এখনো ভরা গাঙ্গের মতো জীবন। এখন যদি দিনে একবার ও না দিতে পারিস তাহলে তো পাগল হয়ে যাবি। হুম। আমি কত করে বলছি তোর ভাইরে একটু ডাক্তার দেখানোর কথা, কিন্তু কানেই তুলে না। আমার মরদ এমন করলে কবে লাথি মারতাম, তুই এখন ও তোর স্বামীর পায়ে পড়িস। বুড়ে ঠান্ডা না করতে পারলে কিসের মরদ? আমি হলে সোয়ামী ঠিক মতো দিতে না পারলে ওর সাফ বলে দিতাম যে আমি কিন্তু অন্য মানুষরে দিয়ে ঠান্ডা করব, তখন যেন কিছু না কয়। তোর সোয়ামী তো এখন ও ভালোই দেয় তোকে। হুম দেয়। দিতে না চাইলে ও আমি জোর করে নেই। মাইয়া মানুষের তো এই একটাই সুখ জীবনে, রাইতের বেলায় শান্ত করব, সেটাই যদি না পাই তাহলে মরদ লোকের ঘর করব কিভাবে তুই বল। কিন্তু তোর সোহরাব ভাইরে তো তুই চিনিস ভালো করেই, ওরে দেওয়ার কথা বলতে গেলেই গালি দিয়ে উঠে, বলে তোর এত লাগবে কেন? একেবারে বরফ লাগিয়ে দিব। তুই এক কাজ কর, সোহরাব ভাইয়ের আশা বাদ দে, ওই পাড়ার রহিম মিয়ার পোলা আবুরে চিনিস তো? ওরে ফিট করে দেই আমি, প্রত্যেক দিন একবার করে এসে দিয়ে যাবে তোকে। পোলাটা খুব ভালো আর ওর একদম সেই রকম। এই বলে রাবেয়া খালা আমার মাকে নিজের একটা হাত উঁচিয়ে প্রায় কবজির ও 2 ইঞ্চি পরে আরেক হাতের আঙ্গুল দিয়ে আবুর কত লম্বা সেটা দেখালো। বলিস কি? তোর মুখে দেখি কোনো কথাই আটকায় না। ওই পিচ্চি পোলা আবু, ও তো আমাদের জাকিরেরও ছোট। আমি ওরে দিয়া দিমু? কস কি? আমার সোয়ামী জানতে পারলে একেবারে কবর দিয়া দিব আমাগো দুইজনরে একসাথেই। আরে বোকা, শুন না। দিতে গেলে এত বাছ বিচার করলে হয় না। পোলা পিচ্চি, কিন্তু জিনিসটা পিচ্চি না। তোর মতো মানুষকে ঠান্ডা করে দিব, বুঝলি? মেয়ে মানুষের ওই হলো সুখের জায়গা, সেইখানে বুড়ায় দিবে, তোর স্বামী দিবে, তোর ভাতার দিবে। এত বাছ বিচার করার কি হলো? আমিও ওরে দিয়ে 2-1 বার দিয়ে নিয়েছি, খুব ভালোই পারে। এই গ্রামের এখন কমপক্ষে 10টা মহিলারে দেয় এখন আবু। তুই বললে আমি ওরে ফিট করে দিব, তোর সোয়ামীরে লুকাইয়া এই বাড়িতে এসে তোকে দিয়ে চলে যাব। সোহরাব ভাই টেরও পাবে না। ধুর পোড়ামুখী। আমি যাব আরেক পাড়ার পিচ্চি পোলারে দিতে? বাড়ি তো জাকির আছে, যে কোনোদিন টের পেয়ে যাবে। তুই গিয়ে দে ওই পোলারে দিয়ে, আমার এসবে কাজ নাই। আমার মা ঝাড়ি দিল রাবেয়া খালাকে। আমি তো দিব, যারে পাই তারে দিয়েই দিব। আর তুই যে কষ্টে পাগল হয়ে যাচ্ছিস দিনে দিনে, নিজের পোলারে দেখার সুযোগ বুঝে, সেইটা বুঝি কিছু না আমি? চুপ কর। মুখে কিছু আটকায় না তোর? হুম। বিষ্ণু করলে লীলা খেলা, আর আমি করলে দোষ? শুন সই, তোর পোলাটা দিন দিন যেমন দামড়া হয়ে উঠছে, আমার তো এখনই দেখলে ইচ্ছে হয়। তুই যদি আবুর সাথে না যাস তাহলে তোর জন্যেই এটাই ভালো হবে, নিজের পোলারে কাজে লাগিয়ে দে। জওয়ান ছেলে, দেখবি তোর সব কষ্ট দূর হবে। এখনকার উঠতি বয়সের সব ছেলের নজর শুধু তোর আর আমার মতো হস্তিনী দিকে। তুই ইশারা করলেই দেখবি তোর ছেলে হাজির হয়ে যাবে তোর কাছে। তুই শুধু লজ্জা না পেয়ে কাজের কথা বলবি। বাকিটা ছেলেকে আর কিছু বলতে বা শিখাতে হবে না তোকে, যা কাজ করার ওই করে নিবে। রাবেয়া খালার কথা শুনে তো আমার চোখ বড় বড় হয়ে গেল। আমি দ্রুত নিজের রুমের ভিতর গিয়ে শান্ত হলাম। তোর মাথাটা একদম গেছে? কোনো কথা মুখে আটকায় না তোর? হুম। এমন জওয়ান পোলা ঘরে থাকলে আমি নিজেও কবেই পোলারে দিয়ে কাজ করাতাম, জানিস? জওয়ান পোলারা আমাগো মতন জন্যেই ফিট। একবার কাজ করিয়ে নিতে পারলেই হলো, এরপরে কার ঘরের ভিতর কি চলে কে জানবে? বাদ দে তো এইসব কথা। কেন বাদ দিব? তুই যা সুন্দর, তোর ছেলে দেখলে পাগল হয়ে যাবে। আমি ছেলে হইলে তোকে দিতাম না? জানি তোর ওইটা কি সুন্দর। মা বলে আমারটা অনেক সুন্দর, তবে হালকা জঙ্গল আছে। রাবেয়া খালা বলতেছে আজকাল ছেলেদের জঙ্গল পছন্দ না, ওগুলো পরিষ্কার রাখিস। জানি তো, পোলার কথা শুনেই তোর পানি চলে এসেছে। আরে এত শরম পাইলে পাইলে কাজ করাবি কিভাবে? একবার তোর ছেলেরে দেখা, দেখবি ছেলে তোকে দেখলে কাজ করতে চাইবে। ও ঠিকই তোর কষ্ট দেখে কাজ করে দিবে। চুপ করে। আর পোলার বাপ যদি একবার ধরে ফেলে তখন কি হবে? দিনে পোলার বাপ খেতে তাকলে একবার খেতে দিবে, আর রাতে সবাই ঘুমালে ছেলেকে বাহিরে নিয়ে গিয়ে একবার দিবি। 10টার সময় তখন তো গ্রামে কেউ থাকে না, তোদের বাড়িতে করবি, কেউ জানবে ও না। সাবধানে করবি যেন পোলার বাপে ধরতে না পারে। ঘরের কথা কে বাইরে যে মানুষরে বলবে, বলতো দেখি আমারে। সেই কথাই বলছি, শুন, ঘরের কথা ঘরেই রাখা ভালো।
আর তোর ছেলেও তোকে দেওয়ার জন্যেই এমন করে তোর দিকে তাকায়। এখন তুইও দেখে নে তোর ছেলের ওই কেমন, আর তোর পোলাকেও তোর ওই দেখাতে শুরু কর একবার। এরপরে দেখবি পোলায় নিজেই তোকে দেওয়া শুরু করব। শুধু মনে রাখবি, পোলায় যখন তোকে দিতে চাইবি তখন নোংরামি করিস না। একবার দিলেই দেখবি সারাদিন তোকে দেওয়ার জন্যে তোর আশেপাশে ঘুরঘুর করব। আর তোর জন্যে ও পার্মানেন্ট নাগর তৈরি হবে। সোহরাব ভাই তোকে দিল নাকি না দিল সেটা দিয়ে কি আসে যায় তোর? সোহরাব ভাই খেতে কাজ করতে গেলেই পোলাকে নিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিবি। সেসব কথাগুলি রাবেয়া খালা এমন কৌতুকের মতো করে বলল যে আমার মা ও না হেসে আর পারল না। দুজনেই হাসতে হাসতে একজনের গায়ে অন্যে লুটিয়ে পড়তে লাগল। কিন্তু পোলারে ওই দেখামু কিভাবে? কেন তুই না বললি আমাকে সেদিন তুই শিশু করার সময় পোলায় এসে পিছনে দাঁড়িয়ে তোর দেখে? এখন পোলার দিকে পিছন না ফিরে ওর দিকে মুখ করে কাজ করতে বসে যা, দেখবি পোলায় চোখ বড় বড় করে তোর দেখবে আর ওর ইচ্ছা হবে। তবে একটা কথা, ওখানে যেন জঙ্গল না থাকে। কি কথা বলিস তুই সেই? আমার শুনেই লজ্জা করছে। নিজের পোলারে দেখামু? দেখা দেখা না হইলে তোর ভদ্র পোলায়ে তো নিজের মাকে কাজ দেওয়ার জন্য উতলা হবে না। আমি অনেক চিন্তা করে দেখেছি, তোর পোলায় তোর জন্য ফিট। সোয়ামী দিনের বেলায় খেতে কাম করে, পোলায় তোরে দিনের বেলা কাজ করবে। আবার রাতে তোর সোয়ামী ঘুমিয়ে গেলে চুপে উঠে পোলার রুমে চলে যাবি, আয়েস করে পোলায় মায়ের সেবা করবে। এরপরে আবার এসে সোয়ামীর পাশে শুয়ে পড়বি। তোর সোয়ামী টেরও পাবে না। ঘরের জিনিস ঘরেই থাকবে, তবে ওষুধ খাইছ না হলে পেট বেঁধে যাবে, আবার মা বলে তাই খাইতে হবে। আর এইডা করলে তোর আরো বড় লাভ আছে। কি লাভ? তুই যদি এখন পোলারে নিজের কাজে গেঁথে নিতে পারিস, তাহলে তোর পোলা তোর কাজ ফেলে অন্যদের পিছনে ঘুরবে না। এটা তোর লাভ কিনা বল? তোর কথা ঠিক সই, কিন্তু মা হয়ে কিভাবে নিজের পোলারে দিয়ে দিম? মাথায় আসে না। শুন সই, একবারে তো হবে না। তোর পোলারে ধীরে ধীরে লাইনে আনতে হইব, তোর দিওয়ানা বানাতে হবে। তুই আগে তোর ওই দেখানো শুরু কর। দেখ পোলায় কেমন হাবভাব করে তোর ওই দেখার পর। তারপর তোকে আমি বুদ্ধি দিব কিভাবে বাকি কাজ সারবি, ঠিক আছে? আচ্ছা দেখি কি করা যায়। তোর কথা শুনে মনে হচ্ছে এখনই একবার যদি দিতে পারতাম। জাকির এখন কোথায়? ও তো শুয়ে রয়েছে নিজের রুমে। এক কাজ কর, চল এখন গিয়ে দেখি তোর পোলার, দেখে নেই ওই কেমন। তোর মতো মানুষ খাবার দিয়ে ঠান্ডা করতে পারবে কিনা। মা বলে আমি প্রতিদিন সকালে দেখি তারটা ঠিক আছে। দিলে আমি মজা পাবো আমি জানি। খালা বলে এখন একবার দেখ। না না এখন না, আমার ভয় করে। তুই যা, আমি যদি দেখতে পারি তখন তোকে বলবো। আরে শুন, এইসব কাজে ডরাইলে ডর, একবার দিয়া দিলে আর কিসের ডর, বুঝলি? সাহস আনতে হবে আর নির্লজ্জ হতে হবে তোকে। আচ্ছা তোর পোলা তুই দেখ ওর। তবে শুন, আমার কিন্তু ওর উপর দাবি আছে। যদি নিজের পোলারে তোর কাজে লাগাতে পারিস, তাইলে আমারও দু একবার সুযোগ দিস, যেন আমিও একটু নিতে পারি। মা বলে আমাকে দিলে তোকেও দিব, তবে একটা শর্ত আছে। রাবেয়া খালা বলে কি? মা বলে আমার ছেলেকে দিয়ে কাজ করলে তুই আর তোর জামাই ছাড়া কাউকে দিতে পারবি না, আর আমার ছেলে দিবে তোকে। খালা বলে ঠিক আছে, তোর ছেলে আমাকে কাজ করে দিলে আর কাউকে দিবে না, আমার জামাই ছাড়া। মা বলে কারণ হলো এখন অনেকের মানুষ ডিমা ভাইয়াস থাকে তাই। এই পর্যন্ত শুনেই আমার খুব ইচ্ছে হলো ওই রান্নাঘরের পিছনে। আমি দ্রুত নিজের রুমে চলে এলাম আর ভাবতে লাগলাম যে মা ও আমাকে দিয়ে কাজ করানোর জন্য রেডি হয়ে গেছে, কিন্তু বাবাকে ফাঁকি দিয়ে কিভাবে কি করা যায় সেটাই ভাবছিলাম আমি নিজেও। আমার ওই যে শীঘ্রই মায়ের ভিতর জায়গা করে নিবে, সেটা আজ আমার মা আর রাবেয়া খালার কথাতে স্পষ্ট ছিল। মনে মনে রাবেয়া খালাকে ধন্যবাদ দিলাম। উনার জন্যেই মায়ের মন পরিবর্তন হয়েছে। সেই দিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরে খেয়ে নিয়ে আবার বের হলো, গঞ্জে যাবে কোনো একটা কাজে। সন্ধ্যার পরে আমার বোনটা আমার সাথে বসেই পড়ালেখা করে। আমি নিজের পড়া পড়ছিলাম আর বোনকে পড়া দেখিয়ে দিচ্ছিলাম। একটু পরেই মা এলো, ছোট ভাইটাকে বিনুর, আমার ছোট বোন, কোলে দিল আর বলল, বাপ আমার সাথে একটু আয় তো, কাজ আছে। আমি উঠে গেলাম। মায়ের হাতে একটা টর্চ লাইট। ঘরের বাইরে যেতেই আধারে মা আমার হাতে টর্চ লাইটটা দিল আর বলল, আজকে অমাবস্যা, তোর বাপ ঘরে নাই, আমার একটু শিশু করতে হবে, তাই তোকে নিয়ে আসলাম। তোর বোনটা তো একদম ডরপোক, তুই একটু টর্চ নিয়ে আমার সাথে আয় তো বাপ। আমি বিনা বাক্য ব্যয়ে টর্চ নিয়ে ওনার পিছু পিছু গেলাম। ঘর থেকে একটু দূরে উঠানের এক কোণে পরিষ্কার জায়গায় উনি আমার দিকে ফিরে বসে গেলেন কাজ করতে। আগে সব সময় মা ঝোপের ধারে যেত,
আজ একদম উঠানোর একধারে পরিষ্কার জায়গায়, তাও আমার দিকে ফিরে বসে গেল। আমি বুঝলাম যে রাবেয়া খালার কথা মতোই আমাকে আজ উনার একদম কাছ থেকে দেখতে দিবেন। আমি টর্চের আলো নিচে মাটির দিকে দিয়ে রেখেছিলাম। উনি মাটিতে কাজের ভঙ্গিতে বসে আমাকে বলল, তুইও একটু কাজ করে নে, আজ অমাবস্যা, একা একা বারবার ঘরের বাইরে আসা ঠিক না। আমিও সাথে সাথে মার দিকে মুখ করেই বসে গেলাম। আমরা দুজনেই এখন একদম মুখোমুখি কাজ করার মতো করে বসেছিলাম। আমি বসার পরে মা ধীরে ধীরে ছনছন শব্দে কাজ করতে শুরু করল। কিন্তু আমার কানে শুনে হইতে থাকলো কারণে শিশু আমার বের হচ্ছে না। মা কাজ শুরু করতেই আমি ধীরে ধীরে টর্চের আলোটা এনে মাটিতে উনার সিঁড়ির ধারার উপর ফেললাম। উনি কিছু বললেন না, ওই আলো সরাসরি না পড়লেও একদম স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। একটু সাহস করে আমি উনার বেরিয়ে আসার জায়গায় টর্চ ফেললাম। দেখে তো আমি পাগল, ওখানে কোনো জঙ্গল নেই, একদম পরিষ্কার করা আর ফর্সা দেখে মনে হয় 16 বছর মেয়ে। মাও মনে মনে ভয় পাচ্ছিলেন আমার সাথে এমন করতে, কিন্তু তার নিশ্চয় অনেক কষ্ট হচ্ছে। বাকিটা সময় আমার চোখ উনার উপরই একদম নিবিষ্ট ছিল। আমি মনে মনে ভাবি, জীবনে প্রথম দেখেছি, এত সুন্দর হই জানতেম না, আর ভাবি খেতে না কি মজা হইবে। আমাদের মধ্যের দূরত্ব 1 হাতেরও কম। দুজনেই যেন একের ধূপপুকানি অন্যে শুনতে পাচ্ছিলাম। মা কিছু না বলে চুপ করে রইল। আমি ও সুযোগ পেয়ে নিজের জন্মদাত্রী মা এর দিকে তাকিয়েছিলাম, যেটা দিয়ে 18 বছর আগে আমি নিজেই বেরিয়েছিলাম। আমার আনন্দে একদম তুঙ্গে উঠে গেল। আমি মাকে হঠাৎ করে বলে পেলাম, মা তোমার কি সুন্দর, এত সুন্দর আমি জীবনে দেখি নাই। মা বুঝতে পেরেছ আর লজ্জা লাল হয়ে গেছে। রাবেয়া খালার কথা ভালোভাবেই মায়ের মনে গেঁথেছে। মায়ের ধোয়া শেষ হতে আমি নিজের উপর টর্চ ফোকাস করলাম। এইবার মাকে দেখানোর পালা আমার। মা বলল, তুই শিশু করবি না? চেষ্টা করছি, আসছে না মা। মাকে দেখে তো একদম বন্ধ হয়ে গেছে। আমি বলি, হ্যাঁ জীবনের প্রথম তো তাই। মা বলে, দেখিস আবার কাউকে বলিস না। তাহলে চল ঘরে, বিনু আর তোর ছোট ভাই একা আছে। আর একটু থাকি মা, দেখি শিশু হয় কি না। আচ্ছা বলে মা চুপ করে রইলেন। তিনি ও ভালো করেই জানেন যে ছেলেদের এমন সোজা থাকলে নরম না হওয়া পর্যন্ত শিশু হবে না। কিন্তু ছেলে যেহেতু বসে রইল। মায়ের যেসব কথা বিকালে শুনলাম তাতে মা আমার এহেন কাণ্ডে মোটেই রাগ করার মতো অবস্থায় নেই। সেই জন্যেই এতটা সাহস করলাম, নইলে করতাম না কোনোদিন। ও তোর তো খুব বড় হয়েছে। হুম। আমি তারপর একটু একটু বাহির হইতেছে, এক সময় কাজ শেষ দেই, তারপর চলে যাই। তোর বাবা আর এত মোটা ও না, তোর সোজা হয়ে আছে কেন? এমনি মাঝে মাঝে শুধু এমন হয়ে থাকে। হুম। প্রতিদিন সকাল বেলাও এমন সোজা করে রাখিস, এত বেশি সোজা হয় কেন? মা অনর্থক আলাপ করছিলেন আমার সাথে। আসলে দুজনেই যেন কথা খুঁজে পাচ্ছিলাম না, কি নিয়ে কথা বলবো। কেন সোজা হয় আমি কি জানি মা, তবে একবার সোজা হলে সহজে নামে না। তুই গ্রামের কোনো মহিলাদের দেশ নাই তো? ওই পাড়ার আবুর মতন? না তো মা, কিন্তু আবু কি করেছে? আজ রাবেয়া বলল সে নাকি পাড়ার কোনো কোনো মহিলার সাথে আকাম কুকাম করে। ওহ, আর কি বলল রাবেয়া খালা? না তেমন কিছু না, বলল যেন ওই পাড়ার ছেলেটাকে বাড়ি ঢুকতে না দেই, ওই ছেলেটা বড় খারাপ, সব মহিলাদের দিকে কুদৃষ্টি দেয়। তাই জিজ্ঞেস করলাম তোকে, তুই আবার কারো দিকে কুনজর দিস না তো? আর এইগুলো করবি না, তাহলে রোগ হবে। আমি জানি মা। না দেই না মা। আচ্ছা মা, তোমার দিকে কি আবু কোন দিন কোনো ইঙ্গিত করছে? না না, ওই হারাম জাদারে আমি পাত্তা দিব কেন? ওই যে বললে গ্রামের অনেক মহিলার সাথে আকাম কুকাম করে আবু, তাই জিজ্ঞেস করলাম তোমার সাথে কিছু করতে চাইছিল কিনা। না না, ওই সব মহিলার তো খুব দরকার, তাই পিচ্চি পোলা আবুর কাছে কাজ দেয়। আমি কি ওদের মতো? আমি তোর বাবা ছাড়া কেউ আমার দেখে নাই, আজ জীবনে প্রথম তুই আমার দেখেছি। আমি বলি, তোমার ও কি সুন্দর। না মা, তুমি একদম আলাদা, তুমি ওদের মতো হতে যাবে কেন? আমাদের কথা আরও একটু এগুতো, কিন্তু তার আগেই ঘর থেকে ছোট ভাই এর কান্নার আওয়াজ এলো, তাই দ্রুত মা উঠে দাঁড়িয়ে গেল। আমিও উঠে মায়ের পিছনে ছুটলাম ঘরের দিকে। সেই রাতে আর তেমন কিছু হলো না, তবে রাতের বেলা বাবা ফিরার পর মা তো ওনার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমি কান পেতে শুনছিলাম বাবা আর মা এর কথোপকথন। কি রে, কি হয়েছে তোর? আজ এত এমন কেন? বাবা কিছুটা ধমক দিল মাকে। জানি না। আমারে একটু দেন না। কতদিন খেতে দেন? আমি কি বুড়ি হয়ে গেছি যে আপনি আমারে আর দেন না? বাবা আর কোনো কথা বললেন না। এরপরেই মায়ের চিৎকার আর জোরে জোরে ঘন ঘন নিঃশ্বাসের শব্দ কানে আসতে লাগলো আমার।
বুঝতে পারলাম যে বাবা তর্ক করুক আর যাই করুক, আজ রাতে মাকে না দিয়ে বাবার আর নিস্তার নেই। তবে অন্যান্য রাতের মতো আজ রাতে ও বাবা দিয়েই শেষ করলেন। মার আগে বলে উঠলেন, এটাকে কাজ বলে? শুরু হবার আগে শেষ করে দিলেন। মা কিছুক্ষণ চুপ করে বসে রইল বাবার পাশে, এরপরে বিছানা থেকে উঠে গেল। ঘরের দরজা খুলে বাচ্চা ঘরে যাবে মনে হচ্ছে, আমিও আমার রুম থেকে উঠে মা এর পিছু পিছু বের হলাম। আমার পায়ের শব্দ টের পেয়ে মা পিছনে তাকিয়ে আমাকে দেখল। কিরে বাপ, কি করস এত রাতে? তুমি কি করো? আমি একটু শিশু কর্মু। আমিও কর্মু, আসো আমার সাথে। মা আমার হাতে ধরে বের হলো ঘর থেকে। বাইরে ঘুটঘুটে অন্ধকার চারদিকে। অন্য রাতে এমন হলে মা আর আমি ঘরের পাশেই এক কোণায় বসে কাজ সেরে ফেলতাম, কিন্তু আজ মা আমার হাত ধরে একটু দূরে একটা ঝোপের কাছে নিয়ে গেল। এত দূরে আসলে কেন মা? ঘরের পাশেই তো করতে পারতাম। আমার ইচ্ছা হলো, তাই এলাম। এই বলে মা আমার দেখলেন। মা অপলক তাকিয়ে রইল আমার দিকে, এরপরে ধীরে ধীরে নিজের কাছে। আমি টর্চের আলোটা ঘুরিয়ে দিলাম মা এর দিকে, সাথে সাথে মা বলল, না, নিভিয়ে দে ওটা, টর্চ বন্ধ করে দে বাপ। আমি টর্চ নিভিয়ে বললাম, তাহলে দেখব কিভাবে? দেখতে হবে না, হাত দিয়ে ধরে দেখ। কেউ দেখে ফেলবে না তো আমাদেরকে? মা ভয়ে ভয়ে বলল। না মা, কেউ দেখবে না, এত রাতে গ্রামে খুব কম মানুষই জেগে থাকে। মা আমার সাথে দুজনে পাশাপাশি এসে বসলাম খড়ের উপর। মা, বাবা তো পারে না তোমার খুশি করতে। তুই সব শুনছস এতক্ষণ? হুম। কি আর করব বল? আগে তোর বাপ এমন আছিল না? আগে খুব দাপাইতো আমার উপর, একদিন না করলেই খেপে যেত। এখন ক্ষেতের কাম করতে করতে শরীরে আর বল নাই, শক্তি নাই, নিচের অংশে ও জোর কমে গেছে। তুমি কি তাহলে আবুরে দিয়ে কাম সারবা? না না, কি কাস, অন্যদের মতো তোর মা নাকি? আমি জামু ওই পিচ্চি পোলার লগে কাম সারতে? মা খুব অবাক হয়ে নাকচ করে দিল। তাইলে কি আমার এটা দিয়া? কথাটা পুরো শেষ না করেই মার দিকে তাকালাম। মায়ের চোখ বড় হয়ে গেল। আমি কি বলতে চাই বুঝে গেল। মাও মনে মনে তাই চাই জানি, কিন্তু বাবার ভয় আর লোক সমাজের ভয়ে এগিয়ে যেতে সাহস জোগাড় করতে পারছেন না ঠিকমতো। না রে বাপ, নিষেধ জিনিস এইটা। আমি বলি, নিষেধ জিনিসে লোভ বেশি থাকে। মা বলে, তাই নাকি? তাইলে তোর সাথে কাজ করলে আমি বাধা দিব কেন? তাইলে আমার সাথে যে এসব করো তুমি? আমি রাগ হইয়া যাই যে, বুঝো না তুমি? বাবাই কি বলল তোমারে, আমার এখন কাজের বয়স, শুনলা না? আমি ছোট ছোট কথায় মায়ের কথার প্রতিবাদ করলাম। বাজান রে, মনে তো কত কিছু কয়, কিন্তু সব শখ আহ্লাদ কি মানুষের পূর্ণ হয় রে বাপ? তোর এটা আমার জন্য নিষিদ্ধ, ধর্মে মানা আছে। তাইলে কি করুম? আমি দিব তোমাকে? না বাপ না, এই পাপ করাস নে তোর মাকে দিয়ে। আমি আরেকটু ভেবে দেখি। একটু ধৈর্য ধর বাবা, তোর বাপ ঘরে ঘুমিয়ে আছে, এই সময় আমি নিজের পোলার লগে এইসব করতে পারুম না। আমার সেই অভিমান মা বুঝতে পারছিল, কিন্তু যত বড় লোভী থাকুক না কেন, ভদ্র ঘরের বুড়া কাজ করে খুব হিসাব নিকাশ করে। আয় বাজান, তোর এটারে কাজ শিখিয়ে দেই। কিছুক্ষণ পর মা বলে, বন্ধ কর। আমি বলি, দেখব। মা বলে, কালকে দেখস। তখন আমি মাকে বলি, আমার বিশ্বাস হইতেছে না তোমাকে দিয়েছি। মা বলে, কথা না বলে রুমে গিয়ে ঘুমিয়ে যা, কালকে দুপুর করিস। তখন আমি ঘুমিয়ে যাই। সকালে বাবা খেতে যাই, আমি কলেজে যাই। দুপুর একটার সময় চলে আসি। মা বলে, তোর বাবাকে ভাত দিয়ে আয়। আমি দিয়ে আসি। বাড়িতে এসে দেখি মা ভাত বাড়তেছে। এরপর সব সময় দেয় মাকে। তারপর একদিন মা বলেছে রাবেয়া খালাকে দিতে, আমি তাকেও দিয়েছি। মা এখন আগের থেকে আরো সুন্দরী হয়ে গেছে, এখন দিতেই আরো মজা লাগে বেশি। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।